তাহলে আমরা দ্বিতীয় স্যার সেশন একটা কোশ্চেন ছিল জি বলেন। স্যার, এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট তো স্যার মানে কতক্ষণ পর্যন্ত আবার রান করলে স্যার মানে এটার স্থায়িত্ব ঠিক থাকে এরকম কোনো ক্যাটাগরি আছে স্যার? যদি আপনার কারেন্ট রেটিং ঠিক থাকে, মানে কারেন্টের রেটিং যদি ঠিক থাকে, তাহলে আপনি 24 আওয়ার চালাবেন, সমস্যা নাই। স্যার একটা ছিল স্যার, এটা তো কয়েল স্যার, হিটিং এর কোনো ইস্যু হয় কিনা এটাতে? হ্যাঁ, হিটিং এর ইস্যু হয়। যদি আপনার হচ্ছে হিটিং মানে অ্যাম্পিয়ার রেটিং ঠিক থাকে, তাহলে কোনো হিটিং এর ইস্যুটা তেমন হবে না। স্যার আরেকটা ছিল স্যার, আর্কিং এ স্যার ভিতরে কি কোনো আর্কের সৃষ্টি হলে কি স্যার প্রবলেম হতে পারে? মানে স্যার এটা যখন বারবার রান মানে কন্টাক্ট হবে তখন তো ওখানে একটা মানে যে কন্টাক্টের পিন গুলো থাকে ওখানে সমস্যা হতে হবে। না, সমস্যা আমার সাধারণত হয় না, সেভাবে তৈরি করা হয়, বুঝতে পারছেন? আর যখন আপনাদের হাই কারেন্ট হয়, যখন আমরা যেমন বিভিন্ন সাব স্টেশনের ক্ষেত্রে যখন অন অফ করি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করি না। বা ধরেন আমাদের মেইন প্যানেল বোর্ড বা যেই প্যানেল বোর্ডে আমাদের লাইন আসতেছে, ধরেন যে 300 এম্পিয়ার বা 400 এম্পিয়ার লাইন আসতেছে, বুঝতে পারেন তো? এখানে কিন্তু আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করি না। আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করি স্পেসিফিক লোডের ক্ষেত্রে। আর আরেকটা ব্যবহার করি আমরা হচ্ছে পিএফআই প্যানেলে। আর যদি কারো এটিএস থাকে, কিন্তু যাদের হচ্ছে হাই অ্যামাউন্টের কারেন্ট, তারা কিন্তু ব্যবহার করে না। স্যার সর্বোচ্চ মানে 400 ভোল্টের পর্যন্ত করা হয়, আর 11 কেভি তে তো স্যার এসিবি ইউজ করে। হ্যাঁ, মানে ওইসব ক্ষেত্রে ইউজ করা হয় না, বুঝতে পারছেন? কেননা ওইসব ক্ষেত্রে শুধু যে খালি আমরা জেনারেটর চালাইলাম, মানে কারেন্ট চলে গেল, জেনারেটর চালাইলাম, কানেকশন দিলাম হবে না, ওখানে অনেকগুলো ফাংশন করতে হয় ওদেরকে। তারপরে কন্ট্রোলিং সিস্টেম অনেক থাকে, ফেস ফেলিওরের তো অনেক। না, তারপরে হচ্ছে জেনারেটর লোড আছে, লোডকে কমাইতে হবে, বাড়াইতে হবে, লোডকে আস্তে আস্তে বাড়াইতে হবে। আমরা তো সাধারণ ছোট একটা জেনারেটর স্টার্ট দিলাম, চালাই দিলাম, শেষ। কিন্তু সেখানে কিন্তু এটা হবে না, হিউজ পরিমাণে অ্যামাউন্ট। আপনি যদি হিউজ পরিমাণে লোড যদি একসঙ্গে দিয়ে দেন, জেনারেটর তো মানে সঙ্গে সঙ্গে শাটডাউন হয়ে যাবে। জি স্যার। জি, নেক্সট কোশ্চেন, জোবাইর লিপন, আপনার কি অবস্থা? আমাদের হাসান অনেকদিন পর আসছে নাকি? এটা কোন হাসান? স্যার দেখেন তো স্যার, আমি একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের পিকচার দিয়েছি, ওর তো স্যার এনও আর এনসি সুবিধা আমি খুঁজে পাইলাম না স্যার। কি বলেন? জাহাজের ম্যাগনেটিক কন্ডাক্টর ছিল। আর এই জাহাজের জিনিস নিয়ে তো আমাকে সবাই বিপদে ফেলান। স্যার স্যার ওই গত জিনিসটা স্যার আমাদের এক ভাই কিনে নিয়ে আসছিল উনার সিঙ্গেল ফেজের সেচ পাম্পের জন্য। এই যে এটা স্যার, এটা জি স্যার। এটা তো ম্যাগনেটিক কন্ডাক্টর। চশমা লাগাইতে হবে, জুম করছি, চশমা লাগবে এখন। চশমা লাগলেও তো এটা ম্যাগনেটিক কন্ডাক্টর তো মনে হচ্ছে না আমার। স্যার এটা তো ম্যাগনেটিক কন্ডাক্টর না। না, এটা ওভারলোড বা থার্মাল এরকম কিছু হতে পারে, সঠিক আমি বলতে পারতেছি না। এটা ম্যাগনেটিক কন্ডাক্টর না। আমি স্যার ওটা উনি বলতেছিল ম্যাগনেটিক কন্ডাক্টর ওই জাহাজের তা কিনছে ওনার সিঙ্গেল ফেজ মোটরের জন্য। এটা তো হতে পারে, কিন্তু এখানে দেখতে হবে কোনটা। পাইলাম না কিছু। না, আপনি এখন মাল্টিমিটার দিয়ে টেস্ট করেন কোন পয়েন্টের সঙ্গে কোন পয়েন্ট কানেকশন আছে, এবং পুশ করে টেস্ট করবেন। স্যার এটা ম্যাগনেটিক কন্ডাক্টর, ধরুন আমিও একটা দেখছিলাম স্যার, এটা ম্যাগনেটিক কন্ডাক্টর। ঠিক আছে, হতে পারে, আমি বলতেছি না, আমি জাস্ট মানে স্যার খুঁজে পাচ্ছিলাম না কিছু। না, আমি বলি, এটা চেক করার উপায় হচ্ছে প্রতিটা টার্মিনাল আছে না, পয়েন্ট আছে না, এই পয়েন্ট গুলাকে মাল্টিমিটার ধরে আপনাকে দেখতে হবে যে কোনটা এনও কোনটা এনসি খুঁজে বের করতে হবে। আচ্ছা, তবে এখানে শর্ট করা যাচ্ছে অনেকগুলো, কেন? ওই স্যার সিঙ্গেল ফেজে চালাইছিল এই জন্য। ও, তা ওরা কি নিউট্রাল কি বাইরে দিয়ে হয়েছিল নাকি? নিউট্রাল সরাসরি? নিউট্রাল বাইরে দিয়ে নিছিল স্যার। জি, নিউট্রাল সরাসরি। জি স্যার আমি যে ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়েছি সেটা তো স্যার সিঙ্গেল ফেজ থ্রি ফেজ উভয় ক্ষেত্রে না কানেকশন করা যায়। হ্যাঁ, সব ম্যাগনেটিক কন্ডাক্টরে যায়। তবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্ষেত্রে এই ঘুরায় ঘুরে কানেকশন না করলে চলে, দরকার নাই, বুঝতে পারছেন? স্যার আপনি দেখাইছিলেন যেভাবে শর্ট করতে স্যার ওইভাবে শর্ট করে ওটা প্রপারলি কাজ করবে। না, ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্ষেত্রে এটা দরকার নাই। এটা শুধু দরকার আছে ওভারলোড রিলে আছে সেইখানে, এবং যদি আপনার এই যে সার্কিট ব্রেকার সেখানে দরকার আছে। যদি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সঙ্গে ধরে আপনি ওভারলোড লাগান থ্রি ফেজে, তাহলে এটা ঘুরায় ঘুরে কানেকশন করতে হবে।
আর যদি জাস্ট ম্যাগনেটিক কন্ডাক্টর লাগান তাহলে এখানে ঘুরায় ঘুরে কানেকশন করার দরকার নাই। তো তাহলে সার্কিট ব্রেকার 3 ফেজ সার্কিট ব্রেকার যদি সিঙ্গেল ফেজে ইউজ করতে চাই তাহলে ওইভাবে কানেকশন দিতে হবে, তাই না ঘুরায় স্যার? ঘুরায়। হ্যাঁ, সিরিজ করে। বুঝতে পারছি স্যার। স্যার তাহলে স্যার আমি যেটা দিছি ওইটা তো যদি এরকম ডিভাইস না থাকে তাহলে ওই খুলে ফেললেও না, কোনো সমস্যা নাই। আপনার তো ইয়ে আছে, থার্মাল আছে না, থার্মাল ওভারলোড এরিয়া আছে না, জি জি এই জন্য আপনাকে ঘুরায় ঘুরায় করতে হবে। জি স্যার। স্যার হ্যাঁ একটা বলেন প্রশ্ন ছিল স্যার, এটা বলেন। মানে স্যার 1 অ্যাম্পিয়ার মানে 1 অ্যাম্পিয়ার অথবা 10 অ্যাম্পিয়ার একটা লোডের মানে ইলেকট্রিক ডিভাইস হ্যাঁ, স্যার, এটা মানে কত সময়ে কত ইউনিট কারেন্ট টানে স্যার, এর কি ক্যালকুলেশন? বা এতদিন ক্যালকুলেশন কিভাবে শিখাইলাম, কত কারেন্ট নিবে, কত এম্পিয়ার বলেন, ক্যালকুলেশন করি আমরা একটু। অ্যাম্পিয়ার না স্যার, ইউনিট স্যার, ইউনিট। 10 হ্যাঁ। অ্যাম্পিয়ারের একটা ডিভাইস স্যার কত ইউনিট কারেন্ট নেবে এইটা জানতে 10 চাচ্ছিলাম। এম্পিয়ারে একটা ডিভাইস কয় ঘন্টা কতক্ষণ চলবে? স্যার 1 ঘন্টায় স্যার। 1 ঘন্টা চলবে। এটা তো আমরা ইলেকট্রিক হাউস ওয়ারিং এ করছি, কিভাবে কারেন্ট বিল হিসাব করতে হয় সেখানে করছি, তারপর আমরা করি। আমি আপনার এম্পিয়ার কত? মনে হয় আপনার এম্পিয়ার কত? 10 এম্পিয়ার না? 10 অ্যাম্পিয়ার, ভোল্টেজ কত? 220 30 230। পাওয়ার ফ্যাক্টর কত? 0.9 0.9। তাহলে কত আসলো আপনার ওয়াট? 2070 ওয়াট। 2070 2070 ওয়াট। কতক্ষণ চলবে? 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টা চললো ওয়াট আওয়ার। এখন এটাকে করতে হবে কিলোওয়াট। কিলোওয়াট আওয়ারে করলে তাহলে আমাদের ইউনিট আসবে। তাহলে এই জন্য 1000 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে আসলো 2.07 ইউনিট। 10 এম্পিয়ারে একটা লোড যদি 2 ঘন্টা চলে তাহলে আমাদের 2.07 ইউনিট বিদ্যুৎ বিল উঠবে। এটা সহজ একটা ক্যালকুলেশন। জাস্ট আপনার যে কিলোওয়াট আসবে না, কিলোওয়াট যে ক্যালকুলেশন করি আমরা ভোল্টেজ হ্যাঁ। দিয়ে, কিলোওয়াটের সঙ্গে শুধু ঘন্টাটা অ্যাড করে দিবেন, শেষ। স্যার আবার একটু দেখান তো স্যার, বুঝতে পারিনি। আবার দেখাবো। আপনার আমাদের ওয়াটের সূত্র কি? VI cos θ নাকি? আচ্ছা আমাদের কাছে VI cos θ না আমাদের ওয়াটের সূত্র, পাওয়ারের সূত্র? জি স্যার। তাহলে জি V কত? 230, ভোল্টেজ 230, I তে হচ্ছে কারেন্ট, কারেন্ট হচ্ছে কত? 230 ভোল্ট। হ্যাঁ, কারেন্ট হচ্ছে কত? 10 কারেন্ট অ্যাম্পিয়ার। 10 পাওয়ার ফ্যাক্টর কত? 10 0.9। 0.9। এটাকে যদি আমরা কিলোওয়াটে প্রকাশ করি, এটা হলো ওয়াট গেল 2070 ওয়াট। তাহলে কিলোওয়াটে করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? জি জি, 1000 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ স্যার কত? 1000 দিয়ে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে সময় দিয়ে গুণ দিতে হবে। আপনার কত সময় চলবে? যদি 1 ঘন্টা চলে তাহলে আসবে 2. এইটাই স্যার জানতে চাচ্ছিলাম স্যার। যদি 1 ঘন্টা চলে তাহলে 2.7 ইউনিট। যদি আপনার 2 ঘন্টা চলে তাহলে আসবে কত? 4.14 ইউনিট। স্যার এবার বুঝে গেছি স্যার, ঠিক আছে। বুঝছেন? জি। জি স্যার। ও, আপনাদের যে ক্লাসটা মিস হয়েছে সেই ক্লাসটা আমি এর ফাঁকে যে কোনো এটা তো মানে সিরিয়াল বাই সিরিয়াল আমাদের ক্লাস চলবে, ঠিক আছে? যে কোনো একটা ফাঁকে আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব, অতিরিক্ত একটা ক্লাস নিয়ে নেব। বুঝতে পারছেন? যে স্পেস বেশি আছে, স্পেস যেটা বেশি আছে ক্লাস যে দুইটার গ্যাপ যেটা না, বেশি আছে আসলে এটা ওইটা নিয়ে রমজান নিই। মাসে সম্ভব হবে না। রমজান মাসটা আসলে কাজকর্ম অনেকটা কম হয়, বলতে কি এই যে সন্ধ্যার পরে ক্লান্তি লাগে, তারপরে রাত্রে বেশি করে জাগলে আবার সেহরির সময় প্রবলেম, সেহরির সময় আবার বেশি করে জাগলে আবার অফিসে বা কাজের ক্ষেত্রে প্রবলেম হয়। রমজান মাসটা একটু খুব টাইটই থাকে। জি স্যার। আমরা এটা রমজান পরে মেকআপ করার চেষ্টা করব। স্যার আমার ম্যাগনেটিক কন্ডাক্টর ছাড়া এক্সট্রা কিছু প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। এটা হলো স্যার ওই যে মোটরের পিছনে সাধারণত ডাবল ক্যাপাসিটর কানেকশনটা একটু যদি দেখে দেন, মানে এখন না হোক পরে, বা পিছনে যে আরেকটা স্যার কি জানি লাগানো থাকে না, সেন্ট্রিফিউগাল না কি জানি সুইচ বলে, সেন্ট্রিফিউগাল সুইচ সেটা কি পিছনে কাজ না, করে? এটা স্যার। আমাদের ক্লাস আছে। আর এক্সট্রা প্রশ্ন
এটা এটা আমাদের ক্লাস আছে, দেখেন যে ক্লাস শুরু আছে, দেখেন যে সিঙ্গেল ফেজ মোটর স্টার্টারের কন্ট্রোল তৈরি করার ক্লাস আছে, সিঙ্গেল ফেজ মোটর। সাবমার্সিবল পাম্প, সাবমার্সিবল পাম্প আছে, এই সাবমার্সিবল পাম্পে ডাবল ক্যাপাসিটি থাকে। এবং আপনি যেটা বললেন সেটা হচ্ছে হেভি লোড থাকে, যেমন ধরেন আমাদের হচ্ছে ওই ধান কাটা মেশিন, সরি ওই যে কি বলে ধান ভাঙা মেশিন, ধান ভাঙা মেশিন যারা বেশি লোডে চলতে চায় তাদের জন্য আমরা এই ডাবল ক্যাপাসিটি ব্যবহার করি। তাই এর উপরে অলরেডি আমার 3টা ভিডিও আছে, 4টা ভিডিও আছে। আপনি ভিডিওগুলো একটু ফলো করেন, আর আমাদের ক্লাস আসলে সেটা নিয়ে আলোচনা করব। স্যার আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো স্যার আমি ওই যে মোটর ওয়াইন্ডিং শিখতেছি আপাতত, ওই যে ক্যালকুলেশন গুলা শিখতেছি, তারপরে দোকানে গিয়ে ইন্টার্নি করবো। স্যার এই যে ফুল পিচ জিনিসটা বুঝি না স্যার, কখন শর্ট পিচ ওয়াইন্ডিং করা লাগে, কখন লং পিচ ওয়াইন্ডিং করা লাগে, কখন স্যার? তাহলে এখন আমাকে স্টাডি করে আসতে হবে, কেন ওই সেক্টর নিয়ে তো আমি সচরাচর কাজ করি না। কারণ জানি, কিন্তু টুকটাক জানি, যা জানি থিওরিক্যাল জানি। বুঝতে পারছেন স্যার? তাহলে পরবর্তী দিন আপনি থেকে ওইটা জানিয়ে নেবো স্যার, আপনি একটু বলবেন স্টাডি করে আমাকে। স্টাডি করতে হবে, এখন যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাকে আমি বোঝাতে পারবো না। জি স্যার। স্যার পরবর্তী দিন আবার আমি যে সবকিছু জানি তা না, আমি এই 2টা জিনিস নিয়ে মোটামুটি ভালো জানি, বা সেটা নিয়ে আপনাদের শেয়ার করতে পারি। এখন যদি আমাকে বলে যে মোটর ওয়াইন্ডিং, তো সেটা নিয়ে তো আমাকে আগে জানতে হবে, নিজে করতে হবে, তারপরে আপনাদের বলতে হবে। স্যার ইলেকট্রিক্যালের তো অনেক সাইড আছে স্যার, সবগুলা নিয়ে তো মাথা ইয়ে করলে স্যার সবাই অনেক। সব নিয়ে সব সাইড নিয়ে কাজ করতে পারবে না। জি স্যার। যেমন আজকে আমাকে বলছে, একজন বলছে যে স্যার একটা ট্রেনিং লঞ্চ করেন, সেটা হচ্ছে সাবস্টেশনের উপরে। সাবস্টেশনের উপরে মানে সাবস্টেশনে কি কি থাকে, কিভাবে প্যানেল বোর্ড তৈরি করতে হয়। তাই সাবস্টেশনের উপর তৈরি করতে গেলে তো আমাকে একটা সাবস্টেশন মোটামুটি আমাকে মানে জানতে হবে, এবং তার প্যানেল বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সার্কিট ব্রেকার। তো এই সার্কিট ব্রেকার কন্ট্রোলিং, একটা সার্কিট ব্রেকারের দাম, এই সার্কিট ব্রেকার কন্ট্রোলিং, এটা সাধারণত আপনি নরমাল যে ইউটিউবে মানে গুগলে সার্চ দিয়ে বের করতে পারবেন তা কিন্তু পারবেন না। এটা আপনাকে কিনতে হবে, তারপরে ডায়াগ্রাম পাবেন, তারপরে সেইভাবে কানেকশন করতে হবে। তো এই জিনিসগুলো তো আসলে সহজে হয় না। যেমন ইমরান হোসেন আছে হলো সার্কিট ব্রেক মানে যে মানে প্যানেল বোর্ডের কাছে আছে, বা তার সাবস্টেশন আছে, তো সেখানে যে সার্কিট ব্রেকার গুলো ইউজ করছে যদি বড় হয়, এসিপি হয় বা ভিসিপি হয়, তো সেই ক্ষেত্রে দেখেন যারা ওই যে মানে এলটি প্যানেল বা এসটি প্যানেল প্রোভাইড করে, তারা কিন্তু ওই সার্কিট ব্রেকার ডায়াগ্রামও দেয় না মাঝে মাঝে, বা ক্যাটালগও দেয় না। বুঝতে পারছেন? যখন আপনি এনার্জি প্যাকের একটা হচ্ছে ইয়া কিনবেন, এই যে প্যানেল বোর্ড কিনবেন, তখন জাস্ট কন্ট্রোলিং ডায়াগ্রাম গুলো দেয়, কিন্তু এ টু জেড যে ম্যানুয়াল গুলো কিন্তু ওরা দেয় না। জি স্যার। স্যার আমি পেট্রোলকো থেকে ইন্টার্নি করছিলাম স্যার, ওখানে একটা বেঙ্গল ইন্ডাস্ট্রিতে ইয়া নিয়েছিল স্যার, পুরো একটা সাবস্টেশন ছিল ফুল প্যাকেজ। জি তখন স্যার ইঞ্জিনিয়ার, উনি বেসি ইঞ্জিনিয়ার ছিল ওখানে, উনি বলতেছে যে আমার একটা ড্রয়িং লাগবে। জি কিন্তু যে ইন্ডাস্ট্রির যে ফোরম্যান ছিল সুইচ গিয়ার সেকশনের, উনি বলতেছে না স্যার আমরা তো ডায়াগ্রাম স্যার দিই না স্যার। পরে বলতেছে না আপনি যদি টাকা লাগে টাকা দিব, আপনি আমার ডায়াগ্রাম দিতে হবে। মানে বেঙ্গলের যে ইঞ্জিনিয়ার ছিল আর কি, উনি বললো। তখন স্যার বুঝতে পারলাম আর কি যে স্যার মানে সবারই নিজের কিছু স্বার্থ রাখে স্যার, সবাই সবখানে। তাহলে তো আপনি সার্ভিসিং আমাকে দিয়ে করাবেন না, তাই না? জি স্যার স্যার। এইটা হলো সবচেয়ে বড় সমস্যা, এইটা হলো সবচেয়ে বড় সমস্যা ওনাদের, কাউরে কিচ্ছু দিবে না, মানে তার ভিতরে যা আছে মানে বোমা মারলেও বাইর হবে না তার পেট থেকে একটা কথা। শুনেন, আপনি জিজ্ঞেস করবেন যেটা কি কাজ করে, সে বলবে জানে না, অথচ সে কাজ করে যাচ্ছে। জানি আমি না দেখছি, স্যার। জি স্যার। আমার সঙ্গে আমি কাজ করছি হচ্ছে, আপনারা শুনতে পারবেন হচ্ছে সিয়াদ, সিয়াদ নাম শুনছেন? এটা কম্প্রেসর কোম্পানি। বা হচ্ছে আরেকটা আছে ইয়া আহ আরেকটা হচ্ছে কি ভুলে গেলাম আমি নামটা, সেটা একটা ভালো কোম্পানি, জার্মানি কোম্পানি। তাদের ইয়াগুলাকে মানে সার্ভিস যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে বলি যে এটার নাম কি, এটার নাম কি, তারা বলে না, বলতে চায় না। আবার তারাও অনেক কিছু আছে জানে না, তাদের বস জানে। যেমন এই সফটওয়্যারে যে ফাংশন গুলো আছে, এই ফাংশন গুলোর জন্য ফোন করে ওরা ওখান থেকে বলে, ও খালি টিপে। আমি একদিন স্যার একটা ক্যাপাসিটার, ছোট্ট একটা ক্যাপাসিটার লাগাইতেছে এক জায়গায়, তো জিজ্ঞেস করলাম যে ইঞ্জিনিয়ার, বললাম যে বস এটা ক্যাপাসিটারটা এটা মানে কি প্রোটেক্ট দিবে, এটা কাজটা কি হবে এখানে? পরে উনি বলল যে এটা ক্যাপাসিটার কে বলছে আপনারে? আমি বলছি সরি বস, আমি তো দেখতে আছি মাইক্রোফ্যারাড লেখা, বলতেছে এটা ক্যাপাসিটার কে বলছে আপনাকে? উল্টা একটা প্রশ্ন করে আপনারা অফ করে রাখছিল। ঠিক আছে, এটা তো ক্যাপাসিটার না।
অনেক সময় হ্যালো স্যার। জি উজ্জ্বল হোসেন স্যার। স্যার আমার হ্যাঁ আপনার কি জি। খবর ছোট দুই একটা স্যার স্যার এই তো আজকে ভালো একটু খবর। প্রশ্ন করতে পারি নাই। আপনি অনেকদিন ধরে নাই কিন্তু ক্লাসে আমাদের হ্যাঁ একটু ব্যস্ততা ছিলাম সে কারণে আর কি। তো ব্যস্ত একটা প্রশ্ন থাকলে ছিল হবে। আজকে। এই যে হাউস ওয়ারিং এর থেকে এই কোর্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। জি আজকে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে সিস্টেম গুলো তো সব তো এসি তে, তো যখন আমরা ডিসি করব তখন কি ব্যবহার করতে হবে? যেমন কোনটা ডিসি করবেন? এই যে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টর বা রিলে এগুলো হ্যাঁ তো আপনি বললেন যে কোনগুলো আছে ডিসি তো আপনার অপারেট করা যায়। তো ডিসি তে আমরা যদি অপারেট করতে চাই তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? যখন ম্যাগনেটিক কন্ডাক্টর কিনবেন তখন ম্যাগনেটিক কন্ডাক্টরের প্যাকেটের গায়ে লেখা থাকবে বা সাইডে লেখা থাকবে এর অপারেটিং ভোল্টেজ কত। এসি এবং ডিসি লেখা থাকে অনেক। এসি না ডিসি অপারেটিং ভোল্টেজ কি, তখন ওই দোকানের কাছে আপনি চাবেন যদি আপনি ডিসি চান তাহলে বলবেন যে ডিসি অপারেট ম্যাগনেটিক কন্ডাক্টর। আর তো অনেকগুলো আছে যে এসি ডিসি উভয়তে কাজ করে। জি জি হ্যাঁ দেখছি এটা এরকম। এটা বুঝলাম। তো ডিসি সিস্টেমটা কি ভিতরে থাকে? না মানে না না আমরা তো জাস্ট সাপ্লাই কি এসি দিব না সাপ্লাই কি এসি দিলে ভিতরে ডিসি হয়ে যাবে সেটা না বলতেছিলাম। না না মানে এই না যে না না কয়েলটা না আছে না আপনি ডিসি ম্যাগনেটিক দিবেন ডিসি কন্ডাক্টরের যে সাপ্লাই। কয়েলটা আছে আমি বলি ম্যাগনেটিক কন্ডাক্টর বা হ্যাঁ রিলের যে কয়েলটা আছে এই কয়েলটা এনার্জাইজড হওয়ার যে কারেন্টের ধরন সেটাই হবে এসি আর ডিসি। হ্যাঁ সেটা তো বুঝলাম। যদি আমরা ডিসি কারেন্ট সাপ্লাই দেই তাহলে আপনার এসি থেকে কারেন্টটাকে ডিসি করতে হবে না? হ্যাঁ সেটা আপনি আলাদাভাবে করবেন, বাইরে করবেন। সেটাই জানতেছিলাম সেটা সে ডিসি করতে কি কি ব্যবহার করতে হবে এর সাথে? ডিসি করতে আপনার রেকটিফায়ার ট্রান্সফরমার লাগবে বা আপনার হচ্ছে ইউপিএস বা হচ্ছে আপনার এই ছোট ছোট ডিসি অ্যাডাপ্টার পাওয়া যায়, সেটা আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ অ্যাডাপ্টারের সাথে ডায়োড ডায়োড দিয়ে তো ডিসি করা যায়। তো ওরকম ভাবে Diode আর করলেই হচ্ছে তো একটা হবে নাকি? capacitor। ডায়োড না, ওটাকে বা বলে এটা রেকটিফায়ার সার্কিট বলে। এটা অনেক জি রকম জি হইতে পারে। এটা দেখা গেছে যদি আপনি জেনারেটর চালান তখন ওই যে জেনারেটরের ব্যাটারি ব্যাটারি থেকে থাকবে, ওই নিতে পারেন। ব্যাটারি থেকে আপনি সরাসরি ডিসি কানেকশন পাইতেছেন। হ্যাঁ হ্যাঁ এটা অনেক এটাই রকম আর হইতে কি। পারে। জি স্যার এটা আমার হচ্ছে ছোট দুটো কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে ম্যাগনেটিক কন্টাক্ট বা আমরা যে এই আরো অনেক কিছু ডিভাইস আছে যেমন এই যে ফেস প্রোটেক্টর যে ডিভাইসটা ফেস ফিলার বলে, এগুলো যে অনেক অধিক সংখ্যা দেওয়া থাকে, এই সংখ্যাগুলো বেশি দেওয়ার কারণ কি? কি সংখ্যা দেওয়া থাকে বুঝি না, কোন সংখ্যা? যেমন এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের উপরে এই যে লেখা আছে যে যেমন এনসি বা এনও তে লেখা আছে 20 21 22, এই সংখ্যাগুলো এত বেশি থাকার কারণ কি? বা এর বেশি থেকে তো অনেক নাই, বেশি সংখ্যা লেখা আছে, টার্মিনালের নামগুলো লেখা আছে এখানে। এত বেশি নাম কেন, মানে এত বেশি সংখ্যা কেন টার্মিনাল? বলতে চাচ্ছেন কোনটাতে 1 2 লেখা না কেন? এই দেখেন এটা দেখেন, এই যে এনসি 21 22 13 14। আমার 21 22 পর্যন্ত আসছে কিভাবে, আমি 21 22 পর্যন্ত আসছে কিভাবে, আমার প্রশ্নটা এটা আর কি। ওই ওই যে 21 13 22 14 21 22। হ্যাঁ এই যে টার্মিনাল গুলোর নাম হ্যাঁ। লেখা আছে এখানে সাইডে দেখেন লেখা আছে, নিচে দেখবেন লেখা আছে এই টার্মিনালের নাম হচ্ছে 13 14, 13 এটা হচ্ছে 14 এটা, আবার এটা T1 তো T2 ওইটা T3। স্যার ওনার প্রশ্ন আচ্ছা, হচ্ছে মানে মার্কিংটা করা হয় কেন স্যার, এত নেই, অন্য কিছু দিয়ে তো মার্কিং করা এখানে তো যাচ্ছে। 1 2 দিয়ে পারতো অনেক যে থেকে তো শুরু করতে পারতো। 1 2 3 4। না এটা আচ্ছা হচ্ছে এখানে এক একটা কোম্পানি, শুনেন এক একটা কোম্পানি এক এক রকম করে মার্কিং করে, এখানে নির্দিষ্ট কোনো নাই, রুলস নাই যে এই নাম্বার দিয়ে মার্কিং করতে হবে। বুঝতে পারছেন? ওই যে দেখেন 97 98 লেখা আছে, এই যে ওভারলোডে 96 95 96 লেখা আছে, তো এটা কোনো হ্যাঁ রুলস স্যার না। আমার তো ওইখানে প্রশ্নটা হ্যাঁ ওইখানেই। এটা ওরা ওদের মতো করে মার্কিং করে। যেমন ধরেন আমাদের ওই যে বিভিন্ন ভার্সিটি আমরা নিচতলাকে খেই বলি, নিচতলাকে নিচ ফ্লোরকে বলি কি 101 102 103, আবার উপর জি ফ্লোরকে জি জি 201 203 203, মানে এগুলো এটা ওদের নিজের আবাসিক মতো করে মার্কিং করে। হ্যাঁ এটা আবাসিক ক্ষেত্রে ব্যবহার হয় বেশি। হ্যাঁ তো এটা নিজেদের মতো করে মার্কিং করি, এটা কিছু না। আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন ছিল, যেমন ডিশের তার বলি শোনার RJ6 ভাই। বা নেটের তার বলে যে CAT6 বা CAT5, এবার জি টেলিফোনে 2 পেয়ার, এই জি যে এইগুলার আর এগুলার নামগুলো এরকমের সেটার সঙ্গে কেমনে কি একটু, এগুলোর নামগুলা বলতে যেমন ডিশের তার RJ6 বলতে আমি কি বুঝি এখানে? আর যে বলতে ওটা মানে তারের একটা ধরন। আবার আছে যে CAT6 CAT5 হ্যাঁ নেটের ক্যাট তার 6 ক্যাট 5 আছে, তারপরে এগুলো তারের হ্যাঁ
ইয়া আছে, মানে এটা তারের ক্যাটাগরি, আসলে তারের ক্যাটাগরি। যদি আমরা ইয়ার কাছে যাই, টেলিফোনের তার আছে স্যার 2 হ্যাঁ পেয়ার। 2 পেয়ার আছে, হ্যাঁ 2 পেয়ার আছে, তারপর one কোএক্সিয়াল, মানে পেয়ার আছে। ডিশের যে তার আছে কোএক্সিয়াল কেবল বলি আমরা। হ্যাঁ, স্যার ক্যাট 6 ক্যাট 5 মানে স্যার যে কয়টা কোড থাকে সেইভাবে দেওয়া থাকে না, ক্যাট 4 ক্যাট 2? অত ডিটেইলস তো আমি জানি না, কখনো দেখি নাই। না ক্যাট আমার মনে হয় এইভাবে স্যার, যে কয়টা কোড থাকে মানে ওর ভিতর দিয়ে। না না না, ক্যাট 6 এর ভিতরে 8টা থেকে 10টা তার আছে, 10টা আছে মনে হয়, আমি ভুলে গেছি ভাই, অনেকদিন হয়ে গেছে, ওটা ধরি না, অনেকদিন আগে কাজ করছি ক্যাট এগুলো। 6 এ 8টা তার আছে, ক্যাট 6 এ 8টা, 8টা Cat না 5 যেন এও 10টা 8টা। আছে। না ওই যে দেখছেন, ওই যে দেখেন স্যার এই করছে, দেখেন এখান থেকে দেখতে পারেন, জুম করে দেখেন স্যার, আমরা জুম করে দেখতেছি স্যার, আপনার জুম করতে হবে না, আপনার প্রয়োজন মতো আপনি করেন। এই যে ক্যাট 5 এ হচ্ছে 1 2 3 4টা, ক্যাট 6 এ 8টা আছে স্যার। মানে 4টা পেয়ার, হ্যাঁ 4টা পেয়ারে 8টা তার। হ্যাঁ ক্যাট 6 এ তো 8টা, 4টা পেয়ার। তবে Cat এখানে এই 5 যে এর স্পিডের দেখেন, এখানে স্পিডের একটা কথা আছে, এখানে দেখেন যে 10 জি বেস কি 10 গিগাবাইট ইথারনেট, আবার এটাতে কিছু লেখা নাই। ফ্রিকোয়েন্সি 100 এর 250, গুড বেটার, মানে ভালো, এর চেয়েও বেশি ভালো ক্যাট 6। ও সেটাই। আর হলো যে 2 পেয়ার তারটার 2 পেয়ারটা দেখতে হবে, আসলে স্পেসিফিকলি দেখতে হবে, আসলে এগুলা নিয়ে কখনো কাজ করিনি তো বলতে পারতেছি না। কনক ব্যাপারটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার কাজ করছি, কিন্তু এটার মূল এই যে এইগুলো জানি না, এগুলো প্রশ্ন হঠাৎ মনের ভিতরে আসলো, এই জন্য আর কি এগুলো একটু করলাম। স্যার ইন্টারনেট 2 সার্চ পেয়ার করতে সিঙ্গেল, যাবেন। 2 পেয়ার ওয়ান পেয়ার এগুলো স্যার চেইন এর ক্ষেত্রে ইউজ হয়, এখানে অনেকগুলো গ্রিজ এখন দেওয়া শুনেন, আরো থাকে। শুনেন এখন কিন্তু এগুলো আর ইউজ হয় না, এখন কিন্তু সব জায়গায় ওই যে ক্যাট 5 এবং ক্যাট 6 এ ব্যবহার করা হয়। তবে আমরা যে ক্যাট 6 বলি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা ক্যাট 6 দেয় না, ক্যাট 6 তারটা অনেক দামি, ওরা ওই ক্যাট 5 এ ক্যাট 6 নামে বিক্রি করে। আর আমাদের হ্যাঁ, যে কার্টুনে লেখা থাকে ওভারহেড তার আছে, ওভারহেড যে তার আছে, যেটা হচ্ছে খোলা তার, জি, এই জি, খোলা তারের বিভিন্ন নাম আছে, যেমন ধরেন বিভিন্ন ওই যে ডগ, তারপরে হচ্ছে এন্ট, বিভিন্ন প্রাণীর নামে নামকরণ আছে। সিলভারের যে তারগুলো আছে, যদি আমরা নাম একটু সংক্ষেপে কি? হ্যাঁ স্যার, অনেকগুলো নাম আছে। জি, আর আরেকটা জন্য কে যেন কোশ্চেন করলেন? আমি নজরুল ভাই, শুনতে পারিনি। জি জি, হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা ছিল বলেন বলেন নজরুল ইসলাম বলেন। আমার প্রশ্নটা ছিল যে এমসিবি এবং এই যে এমসিবি আর এমসিসিবি যে সার্কিট ব্রেকার গুলো আছে, যে বডির উপরে যে নামগুলো ছিল, যে কোনটা কি নাম বা কোনটা কি দেয় কি বোঝায়, কিন্তু ম্যাগনেটিক কন্ট্রাক্টর তো ওরকম তো কিছু আছে, যেমন না না এম্পিয়ার। না, এটা হচ্ছে আপনার হচ্ছে কারেন্টে, মানে এরকম কোনো নাই কেন। ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয় হাই কারেন্টের জন্য, বুঝতে পারছেন? লো কারেন্টের ওখানে জন্য কোনো ক্যাটাগরি ক্যাটাগরি নেই। দরকার নাই, হাই কারেন্টের জন্য ব্যবহার করা হয়। আর ম্যাক্সিমাম জায়গায় 3 ফেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওই জায়গায় কোনো স্যার, আমরা কোনো দোকানে ক্যাটাগরি নেই, যদি- যেমন না, ওরকম এখন এই যে প্রোডাক্টের ধরনের ক্ষেত্রে, দামের ক্ষেত্রে এটা বিভিন্ন ধরনের হতে পারে। একটা কোম্পানি দুর্বল একটা তৈরি করতে পারে, যেমন একটা নকল আছে, 2-1 মাসের মধ্যে গলে যায়। আবার এটা আছে ভালো, তার চেয়েও ভালো আছে। স্যার এখানে আবার ওই যে আমাদের যে অক্সিলারি সুইচ গুলো আছে, এই সুইচ গুলো ধরন অনুযায়ী অনেক অনেক ধরনের হয়। স্যার আমরা যেমন সার্কিট ব্রেকার কিনতে গেলে বলি যে এমসিবি দেন বা সিঙ্গেল কুলার দেন, আমরা যদি ম্যাগনেটিক কন্ডাক্টর কিনতে যাই সেই ক্ষেত্রে আমাদের কি বলতে হবে? ম্যাগনেটিক কন্ডাক্টর বলবেন, এম্পিয়ার বলবেন শুধু এবং MP ম্যাগনেটিক অ্যাম্পিয়ার কন্ডাক্টর বলবেন, বলবেন। ম্যাগনেটিক কন্ডাক্টর বলবেন। তো কোন কোম্পানি নেবেন সেটাও বলতে পারবেন। আপনি কোম্পানি চাইলে কোম্পানি দেন, তবে মার্কেটে সবচেয়ে বেশি দেখা যায় এলএস এর। এলএস আছে, এবিবি আছে, সিমেন্স আছে, আরো অনেক নামে বেনামে অনেক কোম্পানি আছে। স্যার স্যার, সব ম্যাগনেটিক কন্ট্রাক্টে কি এনওএনসি থাকে? হ্যাঁ সব ম্যাগনেটিক কন্ট্রাক্টে কি এনওএনসি থাকে? আমি একটা বাসা ভাড়া চেঞ্জ ওভারের কাজ করতে গিয়ে দেখছি, মানে এই প্রবলেমটা ফেস করছি আর কি। প্রথমে একটা আর নিছিলাম, এখানে এনওএনসি এনওএনসি ছাড়া কোনো কাজ নাই। না না, এনওএনসি থাকে, ওই যে বললাম না, এই সিমেন্স এর কোন কোন মডেলে শুধু একটা মাত্র সুইচ থাকে, বুঝতে পারেন? মানে এনওএনসি ছাড়াও ম্যাগনেটিক কন্ট্রাক্ট পাইছিলাম, যেমন মিৎসুবিশির পাইছিলাম একটা, এনওএনসি নেই। জাস্ট ভাই অনলি আছে, ওটা আছে, মানে ওটা 3 ফেজ ইন করে 3 না ফেজ আউট। শুনেন, এই এনওএনসি ওটা তো গুলো আবার সংযুক্ত ছাড়া করা যায়। ওগুলো- আমি বলি ইমরান হোসাইন, এই এনওএনসি গুলো অনেকগুলো ম্যাগনেটিক কন্ডাক্টরে সংযুক্ত করা যায় এক্সট্রা ভাবে।
আবার খুলে স্যার এই রাখা যায়। অক্সিলারি লাগানো যায় মানে হ্যাঁ auxiliary সাইড ছিল না। অক্সিলারি তা ওরা খুলে রাখছিল ওটাতে। হ্যাঁ এটা হ্যাঁ, হতে আমি পারে, ওটাই বলছি। অক্সিলারি কুলার বিক্রি করছে। জি খুলে রাখছি, খুলে রাখা যায়। এই যে দেখেন এই একটা আছে, এটার কোনো সাইডে কোনো অক্সিলারি নেই, দেখেন এই হ্যাঁ, সাইড অক্সিলারি নাই, লাগাইতে এই পারবেন। সাইডে নাই, এই যে শুধু হ্যাঁ শুধু এই যে উপর এটার সাইডে লাগানো যাবে, সাইড অক্সিলারি লাগানো যাবে এটা সাইড অক্সিলারি লাগানো যাবে, কিন্তু এই যে সাইডে কোনো অক্সিলারি নাই, এই যে চেঞ্জ দেখছেন লাগানোর পোর্ট আছে কিন্তু, এবং অক্সিলারি উপরে কি কোনো আলাদা কি? auxiliary- কিনতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। অক্সিলারি আলাদা কিনা যায়। এটা এই যে এই সাইডে পোর্ট আছে, ওই যে দুইটা কয়েল কালেকশন, আর বাকি তিনটা কয়েলের পাওয়া গেছে, জাস্ট অক্সিলারিটা ছিল না। হ্যাঁ ঠিক আছে, অক্সিলারি ছিল না। আবার দেখেন এই একটা আছে, এটার অক্সিলারি একদম ফিক্সড, দেখছেন এটা কিন্তু এক সাইডে, হ্যাঁ এই সাইডে কিন্তু এই সাইডে আছে, এক সাইডে আছে আর এক সাইডে নাম কি? একদম ফিক্সড। এই যে দেখেন আমি দেখাচ্ছি, এটা আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করেন। এই যে এটা বিআরবি কেবলের জি স্যার। অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর এএসি, যেটা আমরা ওই যে কভার লাইনে ব্যবহার করি। তো এই স্যার আপনি স্ক্রিনশট দেন নাই? দিছি, দেখেন একটু ভালো করে হ্যাঁ দেখেন। পাইছি তো। পাইছেন? দেখেন এই দেখেন, এগুলো হচ্ছে ইয়ার নামে হয়, মানে বিভিন্ন প্রাণীর নামে, যেমন অ্যান্ট, ফ্লাই, তারপরে কি মেলাগুলা আছে, বি, বিভিন্ন নামে আছে, কক, ডগ। ক্রিকেট আছে। বুঝতে পারছেন? তো এই তারগুলো এই নামে হয়। আবার এই কভার সহ আছে, এটারও এই নামগুলো হয়, বিভিন্ন ধরনের নাম হয়। তো এটা নিয়ে ইয়ার কোনো কনফিউশন নাই যে মস্কিটো বললো মস্কিটো তার, তখন বলবেন যে কি বলে হাসি খুশি মজার তার হাসাহাসি করেন না, করলে হাসাহাসি করলে কি আপনার না জানার কারণে আপনি হাসাহাসি করবেন। বুঝতে পারছি মানে মস্কিটোর তার, ফ্লাই তার। স্যার আমার আরেকটা প্রশ্ন আছে, একটু মানে প্রশ্নটা একটু বোকামির মতোই। না তো যেমন অবশ্যই। স্যার আমরা ফ্যান স্যার সুইচ দিয়ে রাখলাম, কারেন্ট চলে গেল, কারেন্ট আসার পরে আবার ফ্যানটা চালু হলো স্যার। জি। ম্যাগনেটিক কন্ডাক্টর স্যার কোন অংশে বা কিভাবে স্যার কারেন্ট আসার পরে পরবর্তীতে চালু করা স্যার আর চালু হয় না মোটরটা? এটা আপনি লাগাইতে পারবেন হলে সিলেক্টর সুইচ দিয়া, ম্যানুয়ালি ভাবে সিলেক্টর সুইচ দিয়ে চলে ওটা লাইন আসলে আবার চালু হবে। এই যে আমার একটা ডায়াগ্রাম ছিল, হচ্ছে ইয়ার কি বলে, এই যে ওয়াটার লেভেল সেন্সরের, ফ্লোট সুইচের একটা সেন্সরের ইয়া ছিল, সেখানে দেওয়া ছিল যে একটা সুইচ দেওয়া ছিল। তো অনেকেই ভুল ধরছিল যে এই সুইচটা কেন দিয়েছে। সিলেক্টর সুইচ লাগাইলেও হবে, আপনি এমনি সুইচ লাগাইলেও হতে পারবেন। জাস্ট খালি এটা কি করবেন জানেন, আমি দেখাই, আমি এটা জি। খুঁজে পাচ্ছি না, আমি মানে আমার হার্ড ডিস্ক ফুল হয়ে গেছে, অনেক ডাটা আমি মিসিং করছি, নষ্ট করে ফেলছি। জাস্ট আজকে ক্লাসেই যাই আমরা। এই যে দেখতে পাচ্ছেন, জি স্যার। এই যে এই জায়গায় একটা সুইচ লাগাবেন। এই যে লাইনটা আসে এখানে এন হয়েছে না, অফ অন জি। সুইচে, এখানে একটা সুইচ লাগাবেন, জি। সিলেক্টর সুইচ, মানে টু ওয়ে সুইচ। সুইচটা এই পাশে একটা করতে পারবেন, এই পাশে জি করতে স্যার। পারবেন। লাগায়ে সেই লাইনটা নিয়ে এসে এই কয়েলে দিয়ে দিবেন। জি। আর স্যার আমি 2S সুইচ ছাড়া আমি যে জিনিসটা বুঝতে চাইছি সেটা হলো স্যার, কেন স্যার সাধারণত চালু হয় না কারেন্ট আসার, হ্যাঁ, মানে কারেন্ট কি চালু হয় না, মেকানিজম? এটার কারণ হচ্ছে কি, আপনার কারেন্ট চলে গেল, আপনার চালু হলো, আপনার পাম্পে তো পানি না উঠতে পারে, জি। জি স্যার। বা একটা ফেজ মিসিং হতে পারে, আপনার পাম্পটা চললে পুড়ে গেল। স্যার আমি আমার সমস্যা এটা হয়, ফেজ মিসিং হয়। ফেজ মিসিং স্যার, হয়ে আমি গেল, বলতে আপনি চাইছি তো স্যার, দেখলেন না। স্যার ম্যাগনেটিক কন্ডাক্টর স্যার কিভাবে কাজ করে যার মাধ্যমে স্যার ওই যে মানে কারেন্ট আসার পরে সে মানে ওই সুইচ না পাওয়া পর্যন্ত অফই থাকে স্যার, এটা কিভাবে এই যে থাকে? লেসিংটা আছে না, এই যে লেসিং ওই যে- করলাম না আমরা, জি জি এটা কোন সুইচে করি আমরা? স্যার নরমালি ক্লোজ। এনও নরমালি ওপেন থাকে। কারেন্ট আসার পরে আপনাকে তো একটা যে কোনো এক পাশ দিয়ে তো বিদ্যুৎ দিতে হবে কয়েলে, তারপরে না এটা এনও হবে। জি স্যার। তো এই বিদ্যুৎটা দেওয়ার জন্য কি করি আমরা, পুশ বাটনের অন সুইচটাকে চেপে ধরি, জি তারপরে এটা লাইন যায়, তখন এই সুইচটা হচ্ছে আমাদের এনও থেকে এনসি তে কনভার্ট হয়। জি স্যার। এটা তো আপনাকে জি, একবার করে আপনি দিতে যে হবে।
পুশ সুইচটা মানে জি। চাপ দেওয়ার পরে সাধারণত ওই যে কারেন্টের লাইন পাওয়ার পরে কয়েলটা আর কি ধাক্কা দিয়ে থাকে। জি লাইন পাওয়ার পরে যখন আপনার এনও এনসি হয়ে যায় তখন তো আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টটা মানে অনবরত ধরে থাকে। যখন আপনি আবার যখন বিদ্যুৎ চলে যাবে তখন তো আবার ওই যে এনও এনসি তে পরিণত হবে। তো যা এই যদি সিলেক্টর সুইচ ব্যবহার করেন তো সেক্ষেত্রে কি হবে, আপনার এনও লাইন সবসময় দেওয়া থাকবে, যখনই লাইন আসবে সাথে সাথে এনসি হয়ে যাবে। বুঝতে পারছেন? একটু জি, আপনি জি, স্যার। ওই যে রেদা আহমেদ একটু কষ্ট করে কয়েকটা টাকা খরচ করে জাস্ট আপনি একটা জি, স্যার, ম্যাগনেটিক কন্ডাক্টর কিনেন। হ্যাঁ, আমি বলতেছি এটা আপনার উপকারে আসবে। যেহেতু আপনি মোটর ওয়াইন্ডিং এর কাজ শিখতেছেন, আরো অনেক কাজ শিখতেছেন, উপকারে আসবে। মাত্র জি, স্যার। কয়েকটা টাকা ইনভেস্ট করেন। দেখবেন লাইফে অনেক বড় ইনভেস্ট হয়ে গেছে। জি স্যার। আমাকে অনেকেই বলে যে স্যার আপনি তো ইউটিউবে এত ভিডিও, এত ভিউয়ার্স, এত কিছু, আমিও করব, আমিও শিখবো। তা আমি বলি আপনি ফটোশপ জানেন? কয় না জানি না। মাইক্রোসফট ওয়ার্ড জানেন? না জানি না। তো কম্পিউটার কিনছেন? কয় কম্পিউটার তো আছে যে ক্লাস 9 থেকে 8 থেকে কি করেন? কয় সিনেমা দেখি। সিনেমা দেখার লাগে কম্পিউটার লিছি। সিনেমা দেখার সিনেমা জন্য দেখার কম্পিউটার, সিনেমা দেখে সে গান শোনে। তাহলে কিভাবে স্যার হবে? আমি এমনিতে কম্পিউটার বিষয়ে বেসিক কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, তারপরে হচ্ছে গ্রাফিক্স এর ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলা সম্পর্কে ভালো ধারণা আছে স্যার, আমি পারি। জি। আর এখন আপনি ভিডিও এডিটিং কি দিয়ে করেন? আমি হচ্ছে প্রিমিয়ার প্রো, অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে করি। প্রিমিয়ার প্রো, স্যার। জি। তা এখন আপনাকে যখন এই জিনিসগুলো শিখতে যাবেন বা আপনি একটা ভিডিও করতে যাবেন তখন বিভিন্ন ড্রয়িং আঁকতে হবে, বিভিন্ন ইয়ে করতে হবে। তো এই বেসিক হ্যাঁ। জিনিসগুলো তো আপনাকে আগে থেকে জেনে আসতে হবে। আপনি যদি জেনে এগুলো আসতে না হবে। জানেন আপনাকে সরাসরি ভিডিও, তাহলে আপনাকে ওই ক্যামেরা দিয়ে ভিডিও করে ডাইরেক্ট আপলোড করতে হবে, যেমন আমরা Direct মোবাইলে upload। করি। জি স্যার। তো অনুরূপ ভাবে আপনাকে যখন আপনি এই কাজগুলো শিখতেছেন তবে এই বেসিক দুই একটা জিনিস কেনেন, কিনে ইয়া করেন, তারপরে বাকি সব হাতে ড্রয়িং করে সবকিছু করতে পারবেন। জি স্যার। আমার স্যার একটু ম্যাগনেটিক কন্ডাক্টরটাই একটু বেশি ক্রিটিক্যাল লাগে, অন্যান্য জিনিসগুলো স্যার আসলে ওটা ব্যবহার হয়ে যাবে, করে আপনি আসলে কেনেন, হাতে করে। আপনি একটা কিনে একটা কানেকশন করেন, দেখেন যে খুব ইজি। জি স্যার। তাহলে আজকের ক্লাস শেষ করি আমার নাকি? সিরিজ লাইন করতে হবে, আবার দেখেন সিরিজ স্যার, সিরিজ লাইন স্যার আবার লাইন দিয়ে আবার সরকার করেন না, আবার সরকার সার্কিট হয়ে যাবে। আর দুই আগে সাইডে সিরিজ শর্ট লাইন করেন। কিছু সমস্যা নাই। আমি কতবার খাই আপনাদের ব্রেকআপ তো আছে স্যার। আপনাদের ভিডিও করতে Circuit যে কতবার শক খাই আমি। কেন অনেক সময় আর ভিডিও করতে দেখেন ভিডিও করার সময় লাইটে খেয়াল রাখতে হয়, ক্যামেরা থেকে খেয়াল রাখতে হয়, তারপরে দেখা যাচ্ছে সার্কিট ব্রেকার অফই করি নাই, হাত দিয়ে দিতেছি। জি স্যার। আবার কি স্যার বই আপনি কি কি তখন জি আর্থিং এর স্পর্শ থাকে বা নিউট্রালের কাছে, আর্থিং বা নিউট্রালের কোনোটার ইসে স্যার থাকে না? আসলে এটা আমি বুঝতে পারছি স্যার, আপনি যখন আরসিবি ইউজ করা শুরু করছেন তখন থেকে আমি বুঝতে পারছি স্যার যে এরকম সমস্যা হয় ভিডিও করতে গেলে। অনেকবার শক অনেক খাই। ধরনের চিন্তা ভাবনা মাথায় রাখলে পরে এরকম হয়, মানে বিভিন্ন ধরনের চিন্তা হ্যাঁ, ভাবনা মাথায় মানে মনোযোগটা একদিকে স্থির থাকে না, তো মানে অনেক কিছু মানে চিন্তা করতে হয় এই জন্য। এই যে স্যার আমি এই যে ছবিটা পাঠাচ্ছিলাম স্যার, এটা কি দেখছিলেন স্যার? আমাদের অফিসে যখন কাজ করতাম তখন সাবস্টেশন আছে না, আপনাদের সাবস্টেশন প্ল্যান্ট আছে না, তো এই প্যানেল বোর্ডের বাইরের অংশটা মানে পিছন সাইডটা ম্যাক্সিমাম জায়গায় খোলা থাকে। জি স্যার। প্যানেল বোর্ডে তার ঢোকানোর জন্য খোলা থাকে। তা এই যে এবং প্যানেল বোর্ডের উপরে কেবল ট্রে থাকে, কেবল ট্রে তো ওখানে কিছু গ্যাপ থাকে। তা ওই যে দুই কলিগ মিলে একটা ফাজলামি ইয়ারকি বাসা করছে, তা স্টিলের স্কেল আছে না, স্টিলের স্কেল ছুঁড়ে মারছে, স্টিলের স্কেল। বুঝতে পারছি, বাসবারের ভিতরে ঢুকিয়েছে। এই স্টিলের স্কেল প্যানেল বোর্ডের কেবল ট্রের ভিতর দিয়ে বাসবারে যায়, আর ওরা ধুম করে শব্দ উঠে সব শাটডাউন হয়ে গেল। খালি জাস্ট একটু অসতর্কতা, তার জন্য তাদের বিশাল বড় প্ল্যানটি 5 বছর প্রমোশন আটকে থাকলো। স্যার এর চেয়ে তো আরো বড় ক্ষতিও ঘটতে পারতো, বিশাল কিছু হ্যাঁ, মানে। মানে মানে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে রুলস এবং রেস্ট্রিক্টেড, খুব খুব রুলস। এমন কিছু সেকশন আছে 4 ঘন্টা পর পর গোসল করে ঢুকতে হয়, সেই ইঞ্জিনিয়ার যাক আর মালিক যাক। মানে যখন ওই সেকশনে ঢুকতে হবে আপনাকে গোসল করে ওইখানকার আপনার সমস্ত বডি ড্রেস খুলে ওদের ড্রেস পরে ঢুকতে হবে। সেই ইঞ্জিনিয়ার, সে ওয়ার্কার, সে সব যাই হোক না কেন। গোসলের সাথে কিসের সম্পর্ক স্যার? এই তো তাহলে এই যে আমরা বলি না করোনা ভাইরাস ব্যাকটেরিয়া কই থেকে আসে?
স্যার। স্যার এগুলো সাধারণত স্বেচ্ছাসেবী পরিবেশ বা সাধারণত অন্য থেকে আসে যখন সম্পর্কিত বাইরে হয়। থেকে আসে একটা লোক, তখন তার সমস্ত ড্রেস খোলা হয়, খোলা হওয়ার পরে তাকে একটা টাওয়েল দেওয়া হয়, মানে একটা রুম আছে, অবশ্য চেঞ্জের রুম আছে, টাওয়াল দেওয়া হয়, টাওয়াল পরে সে গোসলে যায়, গোসল থেকে করে এসে তারপরে ওদের যে ড্রেস আছে সেই ড্রেস পরা হয়, সেই ড্রেস পরে যাওয়ার পরে ওই যে ফক রুম আছে, যেখানে হচ্ছে ওই যে আমরা যেমন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি না, ফক, তো ওই রুমে ঢোকার সঙ্গে স্যার সঙ্গে কুয়াশা টাইপ দিয়ে দেয়। হ্যাঁ কুয়াশা দিয়ে চারপাশে তো আপনাকে ডিস ইয়ে করা হবে, বিশেষ করে যেখানে আমরা ভায়াল তৈরি করি, মানে ইনজেকশন, জি জি। সেই জায়গায় এগুলো করা হয়, মেনটেন করা হয়। কেননা আপনার যদি ইনজেকশনের ভিতর দিয়ে যদি একটি ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে যায়, তাহলে আপনার জীবন শেষ। একটা মেডিসিন খাইলেন, পেটে গেল, পেট থেকে তারপরে হচ্ছে আপনার শরীরে যাবে, কিন্তু এটা ডাইরেক্টলি আপনার রক্তটা দেওয়া হয়। স্যার আজকের পর্ব এইটাই না শেষ? হ্যাঁ, এটাই শেষ আজকে পর্ব। জি স্যার একটা প্রশ্ন কোশ্চেন বলেন। ছিল একটা। বলেন বলেন, শেষ স্যার করেন। মেসেঞ্জারে লিখছিলাম যে ডিশের তার এবং ইলেকট্রিক্যাল তার একসঙ্গে নিলে কোনো সমস্যা নেই, কোনো অ্যান্সার পাইলাম না, কিন্তু হ্যাঁ আমি অ্যান্সার পাইছি। রাইট। হ্যাঁ আসলে এই অ্যান্সার গুলো লিখে দেওয়া সম্ভব না, কেন এই অ্যান্সার গুলো আসলে বোঝার বিষয় আছে। আমি একটা লিখে দিলাম, আপনি আরেকটা বুঝলেন। ডিশের তার হ্যাঁ, আর হচ্ছে মানে ইয়ার তার, কি বলে, ইলেকট্রিকের তার, এসি কারেন্টের তার একসঙ্গে নেওয়া যাবে না। কেন? ডিশের তারও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, হাই ফ্রিকোয়েন্সি থাকে, এবং আমাদের যে নরমাল ইলেকট্রিসিটি আছে সেখানে ফ্রিকোয়েন্সি থাকে। এই জন্য আপনার টিভি বা কেবল টিভি এটা ঝিঝি করতে পারে, তো এটা সম্পূর্ণ সেপারেট নিতে হবে। এই জন্য ডিশের তারের ভিতরে একটা কোটের থাকে, মানে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে কোট করা থাকে, বাইরের যেন রিফ্লেকশন না হয়, তারপরে এটা সেপারেট নিতে হবে। হ্যাঁ, যদি আপনি অপটিক্যাল ফাইবার টানেন, বর্তমানে তো আমরা অপটিক্যাল ফাইবার দিয়ে অনেক কানেকশন করতেছি, সেক্ষেত্রে কোনো হ্যাঁ, প্রবলেম স্যার। নাই। কেন? অপটিক্যাল ফাইবারে এই মানে এই যে আমাদের অ্যালুমিনিয়াম বা এই যে না, এই কপার যে কোনোটাই নেই। ম্যাগনেটিকের যে অপশন গুলা, এই ম্যাগনেটিক ইয়াগুলা, এটা কিন্তু অপটিক্যাল ফাইবারে কোনো কাজে আসবে না। আবার আমরা ধরি ওই যে ক্যাট 6 ক্যাট 5 টানি, তাই এই ক্যাট 6 ক্যাট 5 এ অতটা ইন্টারফেস হয় না, তারপরেও সেপারেটলি টানা সবচেয়ে বেস্ট। তবে সেক্ষেত্রে কি আমি যদি তিনটে আলাদা টানি, যেমন ওই যে নেট, টেলিফোন আর ডিশ, তিনটে একসঙ্গে নিলে কোনো প্রবলেম হবে সেখানে? কোনো প্রবলেম নাই। নেট, টেলিফোন, কেন এগুলা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, মানে হাই ফ্রিকোয়েন্সি কিন্তু লো কারেন্ট, মানে কারেন্ট এখানে নাই বললেই হ্যাঁ। চলে, এক্ষেত্রে জি, কোনো জি। প্রবলেম নাই। কেন? কারেন্ট কম বলতে ওইখানে হচ্ছে আপনার মানে কোনো সমস্যা নাই এখানে। অনেকে আবার জিজ্ঞেস করে আমাকে ওই সোলারের তার আর মেইন কারেন্টের তার এক পাইপ দিয়ে নিয়ে যাওয়া যাবে কিনা। তা এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব সোলারের তার আলাদা নিয়ে আসার। কেন? সোলারের তারে হচ্ছে এম্পিয়ার অনেক বেশি থাকে, আর তারগুলো থাকে অনেক মোটা তার। তো ওই জি, জি, তারের জি। সঙ্গে ইলেকট্রিকের তার একখান করার দরকার নাই, তাতে হচ্ছে আপনার পাইপের ভেতরে জায়গা কমে যাবে এবং আপনার হিট হওয়ার চান্স বেশি থাকবে। স্যার আমরা দুই পাইপে নিলে তো আর কোনো সমস্যা নাই, পাইপ যদি না, কোনো একসাথে সমস্যা থাকে। নাই। এবং এখানে একটা রুলস আছে, বাসা বাড়ি যখন আমরা ওয়্যারিং করি এখানে রুলস আছে, এটা আমরা হাউস ওয়্যারিং শিখাই। সেটা হচ্ছে, কে বলতে পারবেন হাউস ওয়্যারিং কে কে আছেন? স্যার কোন বিষয়ের রুল স্যার? ওই যে পাইপের ভিতরে কয় পেয়ার তার যাবে, কয়টা লটের জন্য। স্যার ওইটা মানে তো একটা আছে পাইপের যে ভিতর কয়টা তার যাবে স্যার? কয়টা তার যাবে? স্যার 3টা স্যার, লোডের 6টা তার থেকে নেওয়া 8টা, যাবে। সর্বোচ্চ 8টা স্যার। সর্বোচ্চ 8টা। রাইট, 8টা না, 3টা লোডের জন্য যে তার লাগে, 3টা 3টা লোড লোডের। চালানোর জন্য। 3টা লোড চালানোর জন্য হচ্ছে 3টা ফেজ, 3টা নিউট্রাল লাগবে, আর সঙ্গে আমরা যদি আর্থিং এর তার নিয়ে যাই। তার সেদিন একটা ওয়্যারিং করলাম, নিউট্রাল কমন করে একবারে শর্ট করে দিছি, কোনো সুইচ বোর্ড পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি। এটা করবেন না, এটা করলে ঝামেলা হবে, পরবর্তীতে ঝামেলা হবে। এই জিনিসটা অনেকেই করে, আসলে এটা আমি সাজেস্ট করি না কখনো। ইন্ডিয়ায় বেশি করে করে। ইন্ডিয়ার আর- অনেকে বলে যে কোনো ফল্ট হলে শুধু নিউট্রাল তারটা পরে, নিউট্রাল তারটা পরে। কেন? ইন্ডিয়ায় ওরা বোঝে ফেজ তার যে মানের হবে, যে সাইজের হবে, নিউট্রাল তার তার অর্ধেক হবে, ওরা নিউট্রাল তার সেই অর্ধেক দিয়ে কানেকশন করে, অনায়াসে কানেকশন করতে যাচ্ছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, তার এইটাই বাসা ভুলটা বাড়িতে করে অনেকে। বা গ্রামে ইন্ডিয়ার আমি সাধারণত অনেক ওয়্যারিং ভিডিও করবে দেখছি, গেলে ইন্ডিয়ার আমি অনেক ভিডিও দেখছি, তারা মানে এই সেম কথা বলে, কিন্তু এটা কখনো গ্রহণযোগ্য না। আপনি কোনো একটা মোটর কানেকশন দেখবেন বা মোটর কিনে নিয়ে আসবেন, দেখবেন 3টা তার ফেজ, নিউট্রাল, আর্থিং সেম মানের থাকে। জি স্যার। তো তারা তো চাইলে স্যার তো অ্যাম্পিয়ার মাপলেই তো বোঝা যায় স্যার। না, তারা তো চাইলে তো হচ্ছে আর্থিং তারটা অর্ধেক করতে পারতো, তাই না? অর্ধেক করতে পারলে